আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম টু আওয়ার প্রবলেম সলভিং ক্লাস। আমি ডক্টর তানজিম আহমেদ অন্তর আজকে উদ্ভিদ সারিতত্ত্বের উপর প্রবলেম সলভিং ক্লাস করাবো। তো তোমরা জানো আমরা ক্লাসে বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু পড়াই, কনসেপ্ট ক্লিয়ার করি এবং এগুলো করার পর আমরা অনেক অনেক প্র্যাকটিস করি। স্টিল অনেক প্র্যাকটিস করার পর আমাদের মনের খোয়াশ থেকে যায় আরো অনেক বেশি যদি প্র্যাকটিস করাইতে পারতাম তোমাদের তাহলে বেটার লাগতো আমাদের। তো এরই ফলশ্রুতিতে আমরা এরকম প্রবলেম সলভিং ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো ভালো করে করবে, ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার করবে, ক্লাসের প্র্যাকটিসগুলো করবে এবং তারপর এই রেকর্ডেড ভিডিওগুলো দেখবে। তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে, আরো বেশি বেশি প্র্যাকটিস হবে। ঠিক আছে? তো আজকে আমরা পড়বো হচ্ছে উদ্ভিদ সারিতত্ত্ব সংক্রান্ত বিগত বছর অ্যাডমিশনে আসা প্রশ্নের সমাধান এবং কিভাবে একটা প্রশ্ন সমাধান করতে হবে, কিভাবে করলে তোমার অনেকগুলো টপিক কভার আপ হয়ে যায় সেগুলো তুমি এই প্রবলেম সলভিং মাধ্যমে জানতে পারবে। আর বলে রাখি এই চ্যাপ্টারটা হচ্ছে বোটানি বইয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, যেখান থেকে তোমার অনেক অনেক এমসিকিউ আসে, সেটা মেডিকেল ভর্তি পরীক্ষা হোক, সেটা ভার্সিটি ভর্তি পরীক্ষা হোক, এগ্রিভার্সিটি হোক, গুচ্ছ হোক। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা 21 সেশনে আসছিল। নিচের কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায়? এখানে অপশন আছে ফসফরাস, ক্যালসিয়াম, লৌহ এবং জিঙ্ক। এটার উত্তর হচ্ছে ফসফরাস। আমি জিনিসটা এভাবে মনে রাখার চেষ্টা করতাম, ফুল ফসফরাস, ফুল ফসফরাস, এরকম কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে, ফসফরাস, দেন পটাশিয়াম, দেন নাইট্রোজেন। নাইট্রোজেনের অভাবে কি হয় তোমরা জানো? ক্লোরোসিস হয়। নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হয়, মানে পাতাটা হলুদ হয়ে যায়। আবার পটাশিয়াম, এটার অভাবে কি হয়? মূলের বৃদ্ধি কমে যায়। ঠিক আছে? তো এই দুটো এক্সট্রা ইনফরমেশন জেনে রাখলাম। এইভাবে প্রবলেমটা সলভ করতে হবে, এর সাথে আনুষঙ্গিক অন্যান্য ইনফরমেশন জেনে রাখতে হবে। আর এখানে ছিল পাতা ও ফুল ঝরে যায় কিসের অভাবে? ক্যালসিয়ামের, ফসফরাসের অভাবে। ঠিক আছে, উত্তর হচ্ছে ফসফরাস। তাহলে বাকি অপশনগুলো কি আছে? ক্যালসিয়াম, লৌহ এবং জিঙ্ক। এর মধ্যে ক্যালসিয়াম এবং লৌহ এরা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর জিঙ্ক হচ্ছে তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট। এই ক্যালসিয়াম সালোক সংশ্লেষণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার লৌহ উদ্ভিদের যেহেতু মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন পিগমেন্ট তৈরিতে থেকে হেল্প করে। ঠিক আছে, লৌহর একটা পিগমেন্ট আছে তোমরা পড়েছো, বা একটা সাইটোক্রোম চেইন আছে, সাইটোক্রোম চেইন, তাই না? ওকে, যেটা খনিজ লবণ পরিবহনে হেল্প করে, একটা মতবাদই আছে সাইটোক্রোম মতবাদ। উত্তর হচ্ছে ফসফরাস। নেক্সট কোশ্চেন, উদ্ভিদ দ্বারা সবচেয়ে দ্রুত শোষিত হয় কোন আয়নটি? আমরা পড়েছি উদ্ভিদ, ধর এটা একটা গাছ যদি হয়, তার মূল থেকে মূলরোম বের হয়। মূলরোমের একটা অঞ্চল আছে যার নাম কোষ বিভাজন অঞ্চল, কোষ বিভাজন অঞ্চল। এই কোষ বিভাজন অঞ্চলের মাধ্যমে উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে, খনিজ লবণ শোষণ করে। আর খনিজ লবণগুলো ভূপৃষ্ঠের নিচে পানি আছে, ওই পানিতে আয়ন আকারে থাকে, রাইট? আয়ন আকারে থাকে। আয়নগুলো হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। পজিটিভ হলে আমরা বলি ক্যাটায়ন, নেগেটিভ হলে আমরা বলি অ্যানায়ন। ঠিক আছে, ওকে। তো এই যে আয়ন রূপে শোষিত হয়, প্রত্যেকটা আয়নের চার্জ আলাদা, ভর আলাদা। সো প্রত্যেকটা আয়নের শোষিত হওয়ার গতিপথ এবং গতিবিধি সম্পূর্ণ আলাদা হয়। কোনো আয়ন খুব তাড়াতাড়ি শোষিত হয়, কোনো আয়ন খুব ধীরে শোষিত হয়। সো খেয়াল করে এখানে বলা হয়েছে কোন আয়নটি সব থেকে তাড়াতাড়ি শোষিত হয়। চারটা ক্যাটায়নের কথা বলা আছে, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এদের মধ্যে সব থেকে ছোট এবং কম চার্জ বিশিষ্ট আয়ন হচ্ছে পটাশিয়াম প্লাস। তো যেহেতু পাতলা, সে তাড়াতাড়ি মুভ করতে পারে, সে তাড়াতাড়ি শোষিত হয়ে যায়। সো সব থেকে বেশি যে ক্যাটায়নটি দ্রুতভাবে শোষিত হয় সেটা হচ্ছে পটাশিয়াম। আর এখানে যদি অ্যানায়ন থাকতো, সব থেকে দ্রুত গতিতে কোন অ্যানায়নটা শোষিত হয়? নাইট্রেট। আর সব থেকে ধীর গতিতে কোন আয়নগুলো শোষিত হয়? ক্যালসিয়াম 2+ ক্যাটায়নের ক্ষেত্রে, আর অ্যানায়নের ক্ষেত্রে সালফেট। সো উত্তর হচ্ছে পটাশিয়াম প্লাস। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রোমৌল কতটি? খেয়াল করো, আমরা বলেছি উদ্ভিদের দুই ধরনের পুষ্টি উপাদান দরকার, একটা হচ্ছে ম্যাক্রোমৌল, আর একটা হচ্ছে তো মাইক্রোমৌল। ঠিক আছে,
ম্যাক্রোমৌল কেন বলছি, কারণ এই উপাদানগুলো বেশি পরিমাণে দরকার হয়, এই জন্য ম্যাক্রোমৌল। আর যেগুলো কম্পারেটিভলি কম পরিমাণে দরকার হয় সেগুলো হচ্ছে মাইক্রোমৌল। বাট উদ্ভিদের জীবন চক্র সম্পন্ন করতে হলে এই দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় মৌল। এর মধ্যে ম্যাক্রোমৌল মনে রাখার টেকনিক হচ্ছে এমজি ক্যাফে ফর নাইস চপস। ঠিক আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এন ফর নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এগুলো আমার ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে, ওকে। সেক্ষেত্রে গ্রাসের ক্ষেত্রে আরেকটা এক্সট্রা ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে ঘাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি সিলিকন। ওকে, আর মাইক্রোমৌল কোনগুলো? বাকিগুলো হচ্ছে মাইক্রোমৌল, যেমন হচ্ছে তোমার জিঙ্ক আছে, কপার আছে, ঠিক আছে, ম্যাঙ্গানিজ আছে, ক্লোরাইড আছে, এটসেট্রা তোমার মাইক্রোমৌল, মাইক্রোনিউট্রিয়েন্ট, যেগুলো উদ্ভিদ কম পরিমাণে ব্যবহার করে। তাহলে এখানে কি আছে? উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রোমৌল অপশনগুলো দেখি, ক্যালসিয়াম, কার্বন, সালফার, কপার। তাহলে খেয়াল করো, ক্যালসিয়াম Ca যেটা ম্যাক্রো, কার্বন সি এটাও ম্যাক্রো, সালফার এস এটাও ম্যাক্রো, বাকি আছে কপার। দ্যাট মিনস উপরে তিনটা ম্যাক্রো মলিকিউল ম্যাক্রোনিউট্রিয়েন্ট হওয়ার কারণে লাস্টেরটা কপার ডি হচ্ছে আমার একমাত্র মাইক্রোনিউট্রিয়েন্ট এই চারটা অপশনের মধ্যে। সো উত্তর হচ্ছে কপার। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের খনিজ লবণ পরিশোধনের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? কোন তথ্যটি সঠিক? অপশন এ, মূলরোম দ্বারাই অধিকাংশ ক্ষেত্রে শোষিত হয়। অপশন বি, বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন নাই। অপশন সি, আয়ন হিসেবে শোষিত হয়, অণু হিসেবে শোষিত হবে। তোমাকে সঠিক তথ্যটি বের করতে হবে। তাহলে খেয়াল করো, প্রথমটা দেখি, মূলরোম দ্বারা অধিকাংশ ক্ষেত্রে শোষিত হয়, কিন্তু আমরা একটু আগে দেখেছি খনিজ লবণ মূলরোমের কোষ বিভাজন অঞ্চল দিয়ে শোষিত হয়। তাহলে এটা ত্রুটিপূর্ণ একটা স্টেটমেন্ট। বিপাকীয় শক্তি প্রত্যক্ষ প্রয়োজন নেই, এটাও ভুল। কারণ আমরা জানি যে শোষণ হয় দুই ধরনের পরিশোষণ, একটা হচ্ছে একটা হচ্ছে তোমার সক্রিয়, আর একটা হচ্ছে নিষ্ক্রিয়, রাইট? তো নিষ্ক্রিয়তে কোনো কাজ হয় না, তারা বিভবের আনতির দিকে শোষিত হয়, এই জন্য কোনো এটিপি দরকার হয় না। বাট এই সক্রিয়তে এটিপি দরকার হয়, কারণ সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে বিভবের আনতির পার্থক্যের বিপরীতে খনিজ লবণটা পরিশোষিত হয়, এক্ষেত্রে শক্তি দরকার হয়, তাই না? তো এটা আমার রং স্টেটমেন্ট। আর আগের প্রশ্নে আমরা দেখেছি আয়ন হিসেবে শোষিত হয়, এটা কারেক্ট, তাই না? কারণ সারফেস ওয়াটারে সেটা আয়নাইজড হিসেবে থাকে। ওকে, অণু হিসেবে শোষিত হবে? নো, কখনোই অণু হিসেবে শোষিত হয় না। যেমন আমরা আগের ক্লাসে বলেছিলাম বা আগের স্লাইডটাতে বলেছিলাম, পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম সালফেট এরা শোষিত হয়, কিন্তু এরা কখনো যৌগ রূপে শোষিত হয় না, এরা আলাদা আলাদাভাবে আয়ন রূপে শোষিত হয়। ঠিক আছে, সো আয়ন রূপে শোষিত হয়, এটা কারেক্ট, এটা হচ্ছে আমার ভুল, বাকি দুইটাও ভুল ছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে আয়ন হিসেবে শোষিত হয়, এটা আমার কারেক্ট স্টেটমেন্ট। এবার কি আছে, কোন আয়নের উপস্থিতি কোষে ম্যাগনেসিয়াম 2+ শোষণ কমায়? কোন আয়নের উপস্থিতি কোষে ম্যাগনেসিয়াম 2+ শোষণ কমায়? উত্তর হচ্ছে ক্যালসিয়াম 2+। কারণ কি? কারণ হচ্ছে পারস্পরিক মিথস্ক্রিয়া। পারস্পরিক ক্রিয়া, তোমরা অনেকেই জানো যে হচ্ছে সমানধর্মী আয়নগুলো একে অপরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আয়নগুলো একে অপরকে আকর্ষণ করে। তো আগে থেকেই যদি অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা ধনাত্মক আয়ন, সেটা কি করবে? আরেক ধনাত্মক আয়ন ম্যাগনেসিয়াম 2+কে বাধা প্রদান করবে, বিকর্ষণ করবে, যাতে ম্যাগনেসিয়াম 2+এর শোষণটা অনেকাংশেই কমে যাবে। নেক্সট খেয়াল করি, লিগিউম জাতীয় উদ্ভিদের উপকারী মৌল কোনগুলা? লিগিউম জাতীয় উদ্ভিদ মানে শিম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে উপকারী মৌল কোনটি? অপশন আছে জিঙ্ক, কোবাল্ট, কপার এন্ড ফসফরাস। খেয়াল করো, জিঙ্ক হচ্ছে একটা অত্যাবশ্যকীয় মৌল, যদিও মাইক্রোনিউট্রিয়েন্ট। দেন কপার এটা মাইক্রোনিউট্রিয়েন্ট, ফসফরাস এটা অত্যাবশ্যকীয় এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট। বাকি আছে কোবাল্ট। এই কোবাল্টটাকে বলা হয় অ্যাডভেন্টিশিয়াস এলিমেন্ট বা উপকারী মৌল, যেগুলো সব উদ্ভিদে কাজ করে না, বাট কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট তারা। যেমন লিগিউম জাতীয় উদ্ভিদের নাইট্রোজেন সংবন্ধন করতে হয়, নাইট্রোজেন সংবন্ধন করতে হয়। আর এই নাইট্রোজেন সংবন্ধন করতে হলে, অর্থাৎ বাতাস থেকে নাইট্রোজেনকে গ্রহণ করতে হলে তার দরকার হয় কোবাল্টের, তাহলে লিগিউম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে উপকারী মৌল কোনটা? কোবাল্ট। এই যে কোবাল্ট। এখন চলে আসি নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদে অতিমাত্রায় প্রয়োজন কোন উপাদান?
অতিমাত্রায় প্রয়োজন কোন উপাদানগুলো, যেগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তাহলে আগের অবজেক্টিভে দেখো আমরা একটা ছড়া বলেছিলাম এমজি ক্যাফে ফর নাইস চপস। তাহলে এই ছড়ার কোন অংশটা এখানে আছে আমরা খেয়াল করি, এখানে Mg2+ আছে। তার মানে এটা হচ্ছে আমার ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা হয়েছে কারণ এদের প্রয়োজনীয়তা উদ্ভিদে অনেক অনেক বেশি পরিমাণে। এই যে ম্যাগনেসিয়াম 2+, এটা অতিমাত্রায় প্রয়োজন হয় কারণ এরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর এই ম্যাগনেসিয়াম 2+ ক্লোরোফিল তৈরিতে হেল্প করে। ক্লোরোফিল ভূমিকা রাখে, ঠিক আছে, এই জন্য বেশি পরিমাণে লাগে। নেক্সট কোয়েশ্চেন, কোন রসে H+ আয়নের পরিবর্তে কোষ রসে H+ আয়নের পরিবর্তে নিম্নের কোন আয়ন প্রবেশ করে? ঠিক আছে, এখন খেয়াল করো H+টা হচ্ছে তোমার একটা ধনাত্মক আয়ন। তো মাথায় রাখতে হবে আয়ন বিনিময় হয় যে টাইপের আয়ন সেই আয়নের সাথে। তাহলে এই H+ এর বিনিময় হবে একটা ধনাত্মক আয়নের সাথে। কিসের সাথে? ধনাত্মক আয়নের সাথে। এবং সেই ধনাত্মক আয়নটা হতে হবে তার সমান ক্ষমতা সম্পন্ন, তার থেকে বেশি ক্ষমতা সম্পন্ন হলে হবে না। তাহলে খেয়াল করো যে অপশনগুলো আছে, এই যে একটা অপশন নেগেটিভ আয়ন, তো এটা বাদ। অ্যালুমিনিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+ হয় বেসিক্যালি। হাইড্রোক্সিল, এটাও নেগেটিভ, এটা বাদ। শুধুমাত্র একটা লেজিট অপশন আছে, সেটা হচ্ছে পটাশিয়াম প্লাস। কোষ রসে পটাশিয়াম প্লাস এবং হাইড্রোজেন প্লাসের পারস্পরিক বিনিময় হয়। উত্তর হচ্ছে পটাশিয়াম প্লাস। নেক্সট কোয়েশ্চেন, খনিজ লবণ পরিশোধনে কোন মতবাদটির সাথে প্রোটন পাম্প প্রাসঙ্গিক? প্রোটন পাম্প প্রাসঙ্গিক। কয়েকটা মতবাদের কথা বলা আছে এখানে। একটা হচ্ছে ব্যাপন। ব্যাপন কি? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে আলটিমেটলি অনেক অনেক খনিজ লবণ চলে আসবে, এভাবে পরিশোধিত হবে, এটা ব্যাপন প্রক্রিয়া। দেন আয়ন বিনিময়, আগের অবজেক্টিভে আমরা দেখলাম যে পজিটিভ একটা কোষ থেকে বের হয়ে যাবে, এটার বিনিময়ে আরেকটা পজিটিভ কোষের মধ্যে প্রবেশ করবে, এটা বিনিময়। নেক্সট অপশন প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এটা একটা সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া। সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া, ঠিক আছে। এতে কি হয়? এতে হচ্ছে তোমার কোষের ভেতর থেকে হাইড্রোজেন পাম্পের মাধ্যমে বাহিরে H+টাকে পাঠিয়ে দেওয়া হয়। আর এই পাম্পটাকে কাজ করানোর জন্য শক্তি দরকার, ওই শক্তিটা আসে এটিপি থেকে। আর এই এটিপিকে ভাঙে একটা এনজাইম, এটিপি এনজাইম, ঠিক আছে। তারপর কোষের ভেতর H+ এর ঘনমাত্রা কমে যায়, কোষের বাহিরে বেড়ে যায়। কিন্তু স্বাভাবিকভাবে হাইড্রোজেন প্লাস কোষের ভেতরে যেতে চায়, যেহেতু এখানে উচ্চ ঘনমাত্রা তৈরি হয়, এখানে নিম্ন ঘনমাত্রা তৈরি হয়। তখন আবার হাইড্রোজেন প্লাসটা ভেতরে প্রবেশ করে। আর হাইড্রোজেন প্লাস যে কথা, প্রোটন সেম কথা আমরা জানি। তখন হাইড্রোজেন প্লাস যখন ভেতরে প্রবেশ করে একটা প্রোটিনের সাহায্যে, ওই প্রোটিনের সাথে প্রোটিনের একটা জায়গায় আরেকটা অ্যানায়ন বসে যায় এবং একত্রে প্রোটন, দ্যাট ইজ হাইড্রোজেন প্লাস অ্যানায়ন, কোষের ভেতর প্রবেশ করে। এটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, অর্থাৎ প্রোটন এবং নেগেটিভ আয়নের একত্রে পরিশোষণ। আরেকটা হচ্ছে ডোনান্স ইকুইলিব্রিয়াম। এটা কি? ডোনান্স ইকুইলিব্রিয়াম হচ্ছে কোষের ভেতর অলওয়েজ কিছু নেগেটিভ চার্জ থাকে, এই নেগেটিভ চার্জগুলোকে নিউট্রালাইজ করতে স্বভাবতই কিছু পরিমাণ পজিটিভ আয়ন কোষের ভেতর প্রবেশ করে। এটা হচ্ছে ডোনান্স ইকুইলিব্রিয়াম বা ডোনান্স সাম্যাবস্থা। আমাদের ব্যাপন, আয়ন বিনিময়, ডোনান্স সাম্যাবস্থা, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, ঠিক আছে। আর কোনটার সাথে রিলেটেড আমরা ব্যাখ্যা করে দেখলাম, হাইড্রোজেন পাম্পটা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টের সাথে রিলেটেড, যেটা একটা সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া। নেক্সট কোশ্চেনে চলে যাই। খনিজ লবণ পরিশোষণে লুন্ডেগরের মতে কোষ ঝিল্লিতে কোন এনজাইমের বিক্রিয়ার ফলে প্রোটন এবং ইলেকট্রন সৃষ্টি হয়? এখানে 4টা এনজাইমের নাম দেওয়া আছে। একটা হচ্ছে কাইনেস। মাথায় রাখতে হবে কাইনেস এনজাইম সব সময় ফসফেট যুক্ত বা বিমুক্ত হওয়ার সাথে সম্পর্কিত, ঠিক আছে। তো কাইনেস না। ডিহাইড্রোজেনাস মানে কি? হাইড্রোজেনকে বের করে দেওয়া। যেমন ধরো H2O, এখানে হাইড্রোজেন আছে, রাইট? এখন এই H2 এর মধ্যে থেকে হাইড্রোজেনকে আলাদা করে ফেলা, এটা হচ্ছে ডিহাইড্রোজেনাস হবে।
তাহলে এখান থেকে যদি হাইড্রোজেনকে আলাদা করে ফেলি তাহলে কি H+ আলাদা হয়ে যাবে, রাইট? তারপরে হাফ অক্সিজেন আলাদা হয়ে যাবে। আর H+ যখন তুমি আলাদা করবা তখন প্লাস মানে কি, এখান থেকে ইলেকট্রন বা কিছু একটা চলে গিয়েছে, ঋণাত্মক অংশ, ঋণাত্মক অংশটা হচ্ছে ইলেকট্রন। সো খেয়াল করো, ডিহাইড্রোজেনেস এনজাইমের মাধ্যমে পানিকে ভেঙে ইলেকট্রন তৈরি করা হয় এবং H+, যেটাকে প্রোটন বলি আমরা, প্রোটন তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে রুন্ডেগর মতবাদে কোন এনজাইমটা রিলেটেড? ডিহাইড্রোজেনেস এনজাইমটা এই কাজটা করে থাকে। এপিমারেজ কি করে ভাই? এপিমারেজ হচ্ছে একে অপরের এপিমারে পরিণত করে। যেমন তোমরা দেখবে রাইবোলোজ এবং জাইলুলোজ, এরা হচ্ছে একে অপরের এপিমার। সো রাইবোলোজ থেকে জাইলুলোজ, জাইলুলোজ থেকে রাইবোলোজ তৈরি করতে লাগবে এপিমারেজ এনজাইম। কার্বক্সিলেজ কখন লাগবে? যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত করতে হয় তখন কার্বক্সিলেজ এনজাইম প্রয়োজন পড়ে। ঠিক আছে, ওকে, তাহলে উত্তর হচ্ছে ডিহাইড্রোজেনেস। খনিজ লবণ পরিশোষণে লুন্ডেগার থিওরি অনুযায়ী বাহক হিসেবে কোনটিকে বর্ণনা করা যায়? এই লুন্ডেগার থিওরিতে বাহক হিসেবে বর্ণনা করা হয় সাইটোক্রোম চেইনকে। কাকে? সাইটোক্রোম চেইনকে। তুমি খেয়াল করে দেখবে, ক্লাসে আমরা বলেছি সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি, এই তিনটা সাইটোক্রোম চেইন বা সাইটোক্রোমের অংশ আলটিমেটলি ইলেকট্রনের পরিবহন একই সাথে নেগেটিভ আয়নের পরিশোষণে হেল্প করে। তাহলে লুন্ডেগার মতবাদ অনুযায়ী কোনটা আয়ন বাহক হিসেবে কাজ করে? সাইটোক্রোম। এই জন্য লুন্ডেগার থিওরিকে বলা হয় সাইটোক্রোম পাম্প থিওরি। এটা আরেকটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প থিওরি। সাইটোক্রোম পাম্প থিওরি, এটা এক ধরনের সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া, তাই না? ওকে। আর লেসিথিন কি? লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড, যেটা লেসিথিন বাহক মতবাদের মেইন ক্যারিয়ার হিসেবে কাজ করে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। খনিজ লবণ পরিশোষণের আয়ন বিনিময় মতবাদের প্রবক্তা কে? আয়ন বিনিময় মতবাদের প্রবক্তা ডেভলিন। এফ.জি. ডোনান হচ্ছে ডোনান্স ইকুইলিব্রিয়াম বা ডোনান সাম্যাবস্থার প্রবক্তা। ঠিক আছে, দেন চলে আসি, তাপমাত্রা বৃদ্ধি হলে সাধারণত উদ্ভিদের লবণ পরিশোষণে কি পরিবর্তন হয়? মাথায় রাখতে হবে, তাপমাত্রা বাড়লে আয়নের ছোটাছুটি বেড়ে যাবে। আয়নের ছোটাছুটি বেড়ে গেলে কি হবে? আলটিমেটলি আয়নের ট্রান্সপোর্টেশন স্মুথ হবে, অর্থাৎ খনিজ লবণ পরিশোষণ বেড়ে যাবে। এখান থেকে একটু বলে নিই, হিলমো এবং বেনেট ক্লার্ক এই দুজনের কথা বলা আছে। এই দুইজন ভদ্রলোক দুইটা প্রক্রিয়ার ব্যাখ্যা দান করেছেন খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়ার। একজন হচ্ছে মাস ফ্লো বা ব্যাপক প্রবাহ, বা ব্যাপক প্রবাহ, এই মতবাদ প্রবক্তার নাম হচ্ছে হিলমো। ঠিক আছে, ওকে, এটা আমরা বলে ফেলছি বারে সমানুপাতিক। কোন ধরনের আলো পাতার পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? আমরা ক্লাসে পড়েছি ব্লু লাইট প্রস্বেদন, তাই না? নীল আলো হচ্ছে আলটিমেটলি তোমার পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করতে পারে। আর পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার উপর ডিপেন্ড করে প্রস্বেদন, তাহলে নীল আলো প্রস্বেদনে হেল্প করে। আর লাল আলো কি করে? লাল আলোতে সব থেকে বেশি সালোক সংশ্লেষণ হয়, সব থেকে বেশি সালোক সংশ্লেষণ হয়। ঠিক আছে, পত্ররন্ধ্রে খোলা বন্ধের উপর প্রভাব বিস্তারকারী কোনটি? রুট প্রেসার, যেটা মূলের সাকশন পাম্পটা ক্রিয়েট করে। অসমোটিক প্রেসার, টার্জেন্ট প্রেসার, এটা সাকশন প্রেসার বা অ্যাকশন প্রেসার যাই বলো, এটা অবসলিট। ওকে, উত্তর হচ্ছে অসমোটিক প্রেসার। খেয়াল করো, পত্ররন্ধ্র কখন খোলে বা কখন বন্ধ হয়?
ধর এটা রক্ষী কোষ, ঠিক আছে, রক্ষী কোষ, এটা পত্ররন্ধ্র। রক্ষী কোষের ভেতর যখন অন্ত অভিস্রবণ হবে, পানি প্রবেশ করবে, তখন রক্ষী কোষের অসমোটিক প্রেসার বেড়ে যাবে, রক্ষী কোষ স্ফীত হবে এবং পত্ররন্ধ্র ওপেন হয়ে যাবে। বাট যদি উল্টা কাজ হয় তখন কি হবে, পানি বের হয়ে যাবে অর্থাৎ বহিরঅভিস্রবণ হবে, ভেতরে অসমোটিক প্রেসার কমে যাবে, রক্ষী কোষ চুপসে যাবে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। ক্লাসে আমরা আলোচনা করেছি, তাই না? তাহলে মেইন রেসপন্সিবল হচ্ছে অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার। স্টোমাটা খুলতে কোনটি দায়ী বলে বিবেচিত? সানলাইট, গ্লুকোজ, ক্লোরোপ্লাস্ট, পটাশিয়াম আর পিএইচ। খেয়াল করো, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার অনেকগুলো মতবাদ ছিল, কিন্তু সবথেকে গ্রহণযোগ্য, সবথেকে আধুনিক মতবাদ কোনটা ছিল? পটাশিয়াম পাম্প মতবাদ, রাইট, যেটা ইমামুরা সাহেব দিয়েছেন। ওই পটাশিয়াম পাম্প মতবাদের ফলে আমরা জানতে পারি পটাশিয়াম ম্যালেট এইটা বেসিক্যালি নিয়ন্ত্রণ করে পত্ররন্ধ্র খুলবে নাকি বন্ধ হবে। তাহলে আমরা বলতে পারি স্টোমাটা খুলতে কোনটি দায়ী? সব থেকে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে পটাশিয়াম দায়ী, এই মতবাদে বিশ্বাস করা। উত্তর হচ্ছে পটাশিয়াম এবং পিএইচ। পত্ররন্ধ্রের কোনটিতে শালক সংশ্লেষণ হয়? খেয়াল করো, আমরা স্টোমাটা পড়েছি, এই যে গঠনটা দেখাইলাম, এটা রক্ষী কোষ, এটা কি এঁকেছিলাম, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে পত্ররন্ধ্রের যে কোষটায় ক্লোরোপ্লাস্ট আছে তার মধ্যে শালক সংশ্লেষণ হবে। কোন কোষটায় ক্লোরোপ্লাস্ট আছে? রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট আছে। তাহলে পত্ররন্ধ্রের কোথায় শালক সংশ্লেষণ হবে বলতো? রক্ষী কোষে শালক সংশ্লেষণ হবে। এই রক্ষী কোষের বাইরে আরো কিছু কোষ থাকে যেগুলোকে বলা হয় সহকারী কোষ। এগুলা ওই সহকারী কোষে তেমন কোনো ভূমিকা নাই, কারণ এখানে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। সায়েরি কর্তৃক প্রস্তাবিত পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল সংক্রান্ত মতবাদ কোনটি? অনেকগুলো মতবাদ ছিল, লয়েডের, সায়েরি, স্টিওয়ার্ট, ইমামুরা, তাই না? অপশন এ দেখো, স্টার সুগার মতবাদ, রক্ষী কোষের স্ফীতি পরিবর্তন মতবাদ, শ্বেতসার চিনি আন্তঃপরিবর্তন মতবাদ, একটা হচ্ছে প্রোটন প্রবাহ মতবাদ। প্রোটন প্রবাহ মতবাদ ইমামুরা দিয়েছেন, স্টার সুগার এবং শ্বেতসার চিনি, এই দুটার মধ্যে যে কোনো একটা আনসার হবে, তাই না? আর বি নাম্বারটা তো একটা কমন কথা যে রক্ষী কোষের স্ফীতি কমবে অথবা বাড়বে। এর মধ্যে উত্তর সঠিক হচ্ছে শ্বেতসার ও চিনির আন্তঃপরিবর্তন মতবাদ। তার মতবাদ অনুযায়ী পিএইচ এর তারতম্যের কারণে শ্বেতসার থেকে চিনি হয়, চিনি থেকে আবার শ্বেতসার হয়। এই দ্রবণীয় অদ্রবণীয় একটা ইন্টারকনভার্সন এর কারণে পানি ভেতরে প্রবেশ করে অথবা বাহিরে চলে যায়। এই ভেতরে প্রবেশ বাহিরে চলে যাওয়ার কারণে আলটিমেটলি তোমার পত্ররন্ধ্র খোলে এবং বন্ধ হয়। তাহলে সায়েরি কর্তৃক প্রস্তাবিত মেইন রিজনটা কি ছিল? শ্বেতসার ও চিনির আন্তঃপরিবর্তন মতবাদ। দেন চলে আসি, প্রজাতির উপর নির্ভর করে পাতার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় পত্ররন্ধ্র থাকতে পারে কতটি? পত্ররন্ধ্র থাকতে পারে কতটি? অপশন এ 100 থেকে 6000, 10 থেকে 600, 1 থেকে 6। অপশন ডি কোনোটাই নয়। উত্তর হচ্ছে কোনোটাই নয়। ট্রিকি কোশ্চেন, কারণ তোমার বই খুলে দেখবে সঠিক উত্তর হচ্ছে 1 থেকে 60,000। এই অপশনটা কিন্তু কোথাও নেই, তাহলে একটাও সঠিক নয়। উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে প্রয়োজনীয় অতিরিক্ত পানি দেহাভ্যন্তর থেকে বেরিয়ে যায় বাষ্পকারে, এই নির্গত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এটা আমরা সবাই জানি। অপশন হচ্ছে নিঃস্রবণ, অভিস্রবণ, ইম্বাবিশন, প্রস্বেদন। উদ্ভিদ যে প্রক্রিয়ায় তার অতিরিক্ত পানি বায়বীয় কাণ্ডের মাধ্যমে, বায়বীয় অংশের মাধ্যমে বাতাসে বিমুক্ত করে সেটাকে বলা হয় প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। তো উত্তর হচ্ছে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। আর ইম্বাবিশন কি বলতো? ইম্বাবিশন হচ্ছে কলয়েড জাতীয় জিনিসের, কলয়েড জাতীয় জিনিসের পানি শুষে নেওয়া, ঠিক আছে, পানি শোষণ করা, এটা ইম্বাবিশন। অভিস্রবণ কি বলতো? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবকের প্রবাহ, মানে বিশেষ ধরনের ব্যাপন, এটা হচ্ছে অভিস্রবণ, রাইট? সো সঠিক উত্তর হচ্ছে আমার প্রস্বেদন। উদ্ভিদের শোষিত পানির কত শতাংশ প্রস্বেদনের মাধ্যমে বের হয়ে যায়? কত পার্সেন্ট? উদ্ভিদ খুব কমই ব্যবহার করতে পারে, মাত্র 1% ব্যবহার করে, আর হচ্ছে 99% বাহিরে তাকে বের করে দিতে হয়। কারণ এই পানিটা যদি থাকে তার কোষের পানি জমবে, কোষ ফুলে যাবে, একসময় ফেটে যাবে।
তখন আলটিমেটলি উদ্ভিদের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। অঙ্কুরোদ্গমের সময় বীজ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? বীজ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? উত্তর হচ্ছে ইমবাইবিশন। খেয়াল করো, বীজ, ওর মধ্যে না স্টোমাটা আছে, না ওর মূলরোম আছে, না কিছু আছে, তো সে অভিস্রবণ, ব্যাপন, প্রশোধন কিছুই করতে পারবে না, কিন্তু সে শুষে নিতে পারবে বীজের ত্বক দিয়ে। এটা হচ্ছে ইমবাইবিশন প্রসেসে বীজ পানি শোষণ করে। কোন অবস্থায় প্রশোধন হার সবচেয়ে কম হয়? প্রশোধন হার সব থেকে কম হয় কোন অবস্থায়? অপশন এ মাটির আর্দ্রতা বৃদ্ধিতে, অপশন বি বায়ু প্রবাহ বৃদ্ধিতে, অপশন সি শুষ্ক আবহাওয়াতে, অপশন ডি আবহাওয়ামণ্ডলের আর্দ্রতা বৃদ্ধিতে। খেয়াল করো, আর্দ্রতা মানে কি? আর্দ্রতা মানে হচ্ছে বাষ্প বা জলীয় বাষ্পের উপস্থিতি। তো এটা হচ্ছে একটা বৃক্ষ, হ্যাঁ, বৃক্ষের আশেপাশের অ্যাটমসফিয়ার। বৃক্ষের আশেপাশের বাতাসের আর্দ্রতা বেশি থাকা মানে কি? এইখানে বাষ্প বেশি থাকা। এটা ধরো পাতা, পাতার মধ্যে স্টোমাটা আছে, ঠিক আছে। এখন এখানে আগে থেকেই গ্যাস অনেক বেশি পরিমাণে আছে, সো আলটিমেটলি স্টোমাটা হয়ে যে গ্যাসটা এখানে যাবে এটা সে পারে না, কারণ অতিরিক্ত পরিমাণ আগে এখানে আছে। তাহলে আর্দ্রতা যদি বেড়ে যায় তখন কি হবে? আলটিমেটলি প্রশোধন প্রক্রিয়ায় যে জলীয় বাষ্প বের হওয়ার কথা সেটা কম বের হবে, আগে থেকে বাধা পাবে। শক্তি প্রয়োগ করে, না আমি এখানে অনেক আছি, তোমার লাগবে না, তুমি এখানে থাকো। সো আলটিমেটলি আবহাওয়ামণ্ডলের আর্দ্রতা বৃদ্ধিতে প্রশোধন হার কমে যায়। কিন্তু শুষ্ক আবহাওয়া, বাতাসের মধ্যে পানি নেই, বাতাসের পানি চাবে, প্রশোধন সেই সুযোগে অনেক বেশি হবে, অনেক বেশি পানি পাঠিয়ে দিবে। বায়ু প্রবাহ বৃদ্ধি, যত বাতাস, এখানে জলীয় বাষ্প উড়ে যাবে, বাতাস এসে এখানে সরায় ফেলবে, আবার খালি হবে, আবার জলীয় বাষ্প যেতে পারবে। সো বায়ু প্রবাহ প্রশোধনের হার বাড়ায় দেয়। মাটির আর্দ্রতা বৃদ্ধি, মাটিতে পানি যদি বাড়ে, গাছ পানি বেশি পাবে, সেই পরিমাণে সে প্রশোধনও বাড়ায় দিতে পারবে। সো বাকি তিনটা প্রসেসে আমার প্রশোধনকে বাড়ায়, শুধুমাত্র আবহাওয়ামণ্ডলে আর্দ্রতা বৃদ্ধি এইটা প্রশোধনকে কমায় দেয়। প্রশোধন হার বেড়ে যাওয়ার কারণ কোনটি? তাহলে দেখো, এখানে বলেছিলাম প্রশোধন কম হয় যখন আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়, তাহলে প্রশোধন বেশি হবে যদি আপেক্ষিক আর্দ্রতা কমে যায়, কারণ আমরা জানি প্রশোধন এবং আপেক্ষিক আর্দ্রতা একে অপরের ব্যস্তানুপাতিক। উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে শক্তি ও পানির অপচয় হয়? প্রশোধনের মাধ্যমে, তাই না? পানি যদি সে খুব পরিমাণে বাইরে বের করে দেয় তখন কি পানি অপচয় হবে, আর পানিকে বাষ্পে পরিণত করতে তার শক্তি দরকার হয়, এটিপি খরচ হয়, তাই না? সো তখন বেশি পরিমাণ শক্তিও খরচ হবে, অপচয় হবে। সো প্রশোধন হচ্ছে বেশি পরিমাণ শক্তি এবং পানির অপচয় করতে পারে। এই জন্য প্রশোধনকে কি বলা হয় বলতো? একজন ভদ্রলোক ছিলেন কার্টিস, নাম কার্টিস, সেই প্রশোধনকে নেসেসারি ইভিল বলেছেন, নেসেসারি ইভিল, ঠিক আছে, প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন। কারণ হচ্ছে এটাই, এই প্রশোধন প্রক্রিয়ায় পানি এবং শক্তি দুইটারই অপচয় হতে পারে। নিচের কোনটি চলনশীল লিপিড? অপশন এ ফিওফাইটিন। এই ফিওফাইটিন হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, আর এরা সবাইকে, এরা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের অংশ। ফিওফাইটিন রূপান্তরিত ক্লোরোফিল এ। পেরিডক্সিন হচ্ছে তোমার পেরি, এই যে আয়রন সালফার প্রোটিন, ঠিক আছে। প্লাস্টোসায়ানিন, এটা হচ্ছে চলনশীল ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। অপশন ডি প্লাস্টোকুইনন, এইটা হচ্ছে আমার চলনশীল ক্ষুদ্র মেমব্রেন লিপিড, আর এরা সবাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের এক একটা পার্ট। নিচের কোনটি সূর্যালোকের শক্তি ব্যবহার করে এডিপি এবং অজৈব ফসফেটের সমন্বয়ে এটিপি সৃষ্টি করার প্রক্রিয়া? খেয়াল করো, এডিপির সাথে যখন ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তখন তৈরি হয় এটিপি, রাইট? এবং এই জায়গায় একটা কাইনেজ এনজাইম দরকার হয়, তারপরে ম্যাঙ্গানিজ 2+, ক্লোরাইড, এই আয়নগুলো দরকার হয়, ঠিক আছে। এই যে এডিপি থেকে এটিপি তৈরি হলে এটাকে বলা হয় ফসফোরাইলেশন, কারণ তুমি ফসফেট যোগ করছো। আর এই ফসফোরাইলেশন করতে হলে যখন সূর্যালোক বা লাইট, ফটো এর দরকার হয় তখন সেটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন।
আর সালোক সংশ্লেষণ কিন্তু আমরা জানি, রাইট, খাদ্য তৈরির প্রক্রিয়া। এই ফটোফসফোরাইলেশন সালোক সংশ্লেষণের একটা অংশ। ফটোসিস্টেম কি? যে সিস্টেমের মধ্যে আলটিমেটলি ফটোফসফোরাইলেশনটা হয়। ফটোসিস্টেম আছে দুইটা, PS1 এবং PS2, ঠিক আছে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, যখন এটিপি তৈরি হবে, আলোর দরকার হবে, প্লাস অক্সিডেশন জারণ হবে, তখন সেটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। ফটোসিস্টেম 2 এর প্রতিক্রিয়া রঞ্জক নিম্নের কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করে? ক্লাসে আমরা বলেছিলাম ফটোসিস্টেম 2 এবং 1 এদের তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির শোষণের যে ক্ষমতা এটা ডিফারেন্ট হয়, কারণ তাদের এই ক্যাপচার করার জিনিসপত্র ডিফারেন্ট। আমরা ফটোসিস্টেম 1 কে বলেছিলাম রোল 1, ফটোসিস্টেম 2 কে বলেছিলাম রোল 2। রোল 1 এর নাম্বার রোল 2 থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। সো রোল 1 এর ছিল 700 আর রোল 2 এর ছিল 680। তাহলে ফটোসিস্টেম 2 এর ক্ষেত্রে আমি কোন তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো? 680, আর 700 পাবো ফটোসিস্টেম 1 এর ক্ষেত্রে। চক্রীয় ফটোফসফোরাইলেশনের মাধ্যমে কত অণু এটিপি তৈরি হয়? চক্রীয় ফটোফসফোরাইলেশনের মাধ্যমে মোট 1 অণু এটিপি তৈরি হয়। আর 2 অণু এটিপি কোথায় তৈরি হয় বলতো? অবাধ শ্বসনে। আর চক্রীয় ফটোফসফোরাইলেশন তো বোঝো, যে ফটোসিস্টেম থেকে শুরু হবে, ঘুরে ফিরে সেই ফটোসিস্টেম ইলেকট্রনটা চলে আসবে, এটাকে বলা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। চক্রীয় ও অচক্রীয় ফটোফসফোরাইলেশন সম্পর্কে কোনটি? ফটোসিস্টেম 280, 1 ক্লোরোফিল A680। ফটোফসফোরাইলেশন কোথায় হয় বলতো? ফটোসিস্টেমে হয়। ফটোসিস্টেম ছিল দুইটা, 1 এবং 2। এর মধ্যে কোন ফটোসিস্টেমটা চক্রীয়তেও কাজ করে এবং অচক্রীয়তেও কাজ করে? এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে ফটোসিস্টেম 1। খেয়াল করো, অচক্রীয়তে কি হয়? ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রন চলে যায়, এটা আর কখনো ফটোসিস্টেম 1 এ আসে না। আর চক্রীয়তে কি হয়? চক্রীয়তে হচ্ছে ফটোসিস্টেম থেকে ইলেকট্রনটা ঘুরে ফিরে আবার আগের ফটোসিস্টেমেই ব্যাক করে, এটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। নরমালি বেশিরভাগ ক্ষেত্রে অচক্রীয় ফটোফসফোরাইলেশন হয়, কিন্তু যখন পানির অভাব থাকে বা নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে অচক্রীয় ফটোফসফোরাইলেশন দেখা যায়। সেই ক্ষেত্রে এটা ধরো অচক্রীয়, আর চক্রীয়র ক্ষেত্রে ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রনটা যায়, ঘুরে ফিরে আবার ফটোসিস্টেম 1এই ফিরে আসে। আর অচক্রীয় ক্ষেত্রে ফটোসিস্টেম 2 থেকে চলে যায়, এটা আর কখনোই 2 তে আসে না, বরঞ্চ 2 থেকে 1 এ চলে যায়, ফটোসিস্টেম 1 এ। বাট এটা 1 থেকে শুরু হয়, 1 এ এসে শেষ হয়। তাহলে চক্রীয় অচক্রীয় দুইটাতে কে কাজ করছে খেয়াল করো। কমন ফটোসিস্টেম 1। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন উৎস পানি, এটি কে পরীক্ষা করেন? এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আছে, এটা যে উৎস পানি, বারো অণু পানি লাগে, তাই না? 6 অণু কার্বন ডাই অক্সাইড। তারপর হচ্ছে ক্লোরোফিল, সূর্যালোক বা ফটো তৈরি করে গ্লুকোজ, অক্সিজেন 6 অণু আর পানি 6 অণু, তাই না? এখন এই যে অক্সিজেনটা তৈরি হয়, এটা কোত্থেকে তৈরি হয়? এটা পানির জারণের ফলে তৈরি হয়। আর কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে। এখন এটা অনেকে দ্বন্দ্ব লাগাই দিছিল যে কে আসলে তৈরি করে, তখন অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, ভ্যান নীল সাহেব, রবিন হিল সাহেব, আর সব থেকে স্মার্ট ভাবে ব্যাখ্যা করছে স্যামুয়েল রুবেন এন্ড কামেন। তারা স্মার্ট ওয়ে অর্থাৎ আইসোটোপ ব্যবহার করে, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ব্যবহার করে প্রমাণ করেছেন না, এই অক্সিজেনটা পানি থেকে আসে। তারা পানির যে অক্সিজেনটা এটা দিয়েছেন রেডিও অ্যাক্টিভলি বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ অক্সিজেন দিয়েছিলেন,
সেই অক্সিজেনটা আবার যখন এই অক্সিজেন পাইছে এটাও দেখে রেডিও অ্যাক্টিভ, তার মানে কি এটা সোর্স একমাত্র এটা। ঠিক আছে, রুবেন কামেন এটা বলেছেন। C3 উদ্ভিদের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? সঠিক নয় কোনটি? খেয়াল করো ক্র্যানজ অ্যানাটমি। ক্র্যানজ অ্যানাটমি কি? ক্র্যানজ অ্যানাটমি হচ্ছে দুই ধরনের ক্লোরোপ্লাস্টের অবস্থান, ভেতরে থাকে বান্ডেল সিদ আর বাইরে থাকে মেসোফিল, এটা হচ্ছে ক্র্যানজ অ্যানাটমি। এই ক্র্যানজ অ্যানাটমি দেখা যায় C4 উদ্ভিদের ক্ষেত্রে, কারণ আমরা জানি C4 উদ্ভিদের আলোক নিরপেক্ষ অধ্যায়টা দুইটা কম্পার্টমেন্টকে ইনভলভ করে হয়, মেসোফিলকে এবং বান্ডেল সিদকে। কিন্তু C3 ক্ষেত্রে এটা দেখা যায় না, C3 এরকম কোনো ক্র্যানজ অ্যানাটমি পরিলক্ষিত হয় না। তাহলে এটাই হচ্ছে আমার ভুল উত্তর, মানে ভুল স্টেটমেন্ট, মানে সঠিক উত্তর এই প্রশ্নের। আচ্ছা, আর C3 ক্ষেত্রে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় সব থেকে ভালো সালোক সংশ্লেষণ ঘটে, এটা আমরা জানি। এটার কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন অনেক বেশি লাগে, 50 থেকে 150 পার্টস পার মিলিয়ন। C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ এটা আমরা জানি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে উত্তর হচ্ছে ক। কোনটি গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে সঠিক নয়? খেয়াল করো, গ্লাইকোলাইসিস হচ্ছে সবাতক অবাতক দুই ধরনের শ্বসনের প্রথম ধাপ। গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লুকোজ ভাঙে, গ্লুকোজ ভেঙে নানান প্রক্রিয়ায় দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, রাইট? এই গ্লাইকোলাইসিস ব্যাখ্যা করেছেন তিনজন ভদ্রলোক, এমডেন, মেয়ারহফ, পার্নাস। এই জন্য এটাকে ইএমপি পাথওয়ে বলা হয়। আবার গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? কোষের সাইটোপ্লাজমে, তাই এটাকে সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়। ঠিক আছে, তাহলে খেয়াল করো, কোষের সাইটোপ্লাজমে ঘটে, এটা সঠিক। সূর্যালোকের প্রয়োজন হয় না, শ্বসনে সূর্যালোকের প্রয়োজন হয় না, এটাও সঠিক। একে ইএমপি পাথওয়ে বলে, এটাও সঠিক। কিন্তু ক্লোরোপ্লাস্টের গ্রানাম অঞ্চলে সম্পন্ন হয়, এটা সঠিক না, কারণ ক্লোরোপ্লাস্টের গ্রানাম আলটিমেটলি সালোক সংশ্লেষণের সাথে জড়িত। তাহলে এটা ভুল, তাহলে ভুল স্টেটমেন্ট। ক্লোরোপ্লাস্টের গ্রানাম অঞ্চলে সম্পন্ন হয় গ্লাইকোলাইসিস, এটা ভুল, কারণ ক্লোরোপ্লাস্টের গ্রানামে কি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ 6-ফসফেট হতে ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরিতে কোন এনজাইমটি কার্যকর? খেয়াল করো, গ্লুকোজ 6-ফসফেট আর ফ্রুক্টোজ 6-ফসফেট এরা একে অপরের আইসোমার, তাহলে বিক্রিয়ার ধরনটা হচ্ছে আইসোমারে পরিণত করার বিক্রিয়া। আইসোমারে পরিণত করার বিক্রিয়ার জন্য এনজাইম লাগবে, আইসোমারেজ এনজাইম। আর ডিহাইড্রোজেনেস কি করবে? হাইড্রোজেনকে তাড়ায় দিবে, হাইড্রোজেনকে বের করে দিবে। অ্যালডোলেস কি করবে? অ্যালডোলেস আলাদা একটা যৌগকে দুইটা আলাদা যৌগে ভাগ করে ফেলবে। আর কাইনেস তো আমরা পড়েছি, রাইট? ফসফেট যুক্ত এবং বিমুক্তকরণের সাথে কাইনেস রিলেটেড থাকবে। সো এই অবজেক্টিভের ক্ষেত্রে উত্তর হচ্ছে, যেহেতু আইসোমারে পরিণত হয়েছে গ্লুকোজ 6-ফসফেট, তার আইসোমার ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়েছে, এখানে এনজাইম দরকার হচ্ছে আইসোমারেজ এনজাইম। যেমন আমরা দেখেছিলাম এপিমার, জাইলোলেজ এবং রাইবোলোজ একে অপরের মধ্যে কনভার্সন করার জন্য দরকার হতে এপিমারেজ এনজাইম। কোনটি ক্রেবস চক্রের ক্ষেত্রে সঠিক নয়? চলো দেখি। মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে ঘটে, এটা সঠিক। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটাও সঠিক। শ্বসনিক বস্তুর আংশিক জারণ ঘটে, একে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। আংশিক জারণ ঘটে, এটা ভুল, একে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়, এটাও সঠিক। কেন আংশিক জারণ ঘটে? এটা ভুল, কারণ ক্রেবস চক্র হচ্ছে সবাত শোষণের একটা ধাপ, আর সবাত শোষণে অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজের পরিপূর্ণ জারণ ঘটে। আর বাকি যেটা মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে হয়, অনেক কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বেসিক্যালি আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি সেটা ক্রেবস চক্রের মাধ্যমে উৎপন্ন হয়। তারপর চলে আসি সাইট্রিক অ্যাসিড চক্র। হ্যাঁ, ক্রেবস চক্রের প্রথম যে যৌগটা উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড চক্র নামকরণ পেছনে কারণ এইটাই, যেহেতু প্রথম বস্তুটা সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। এটা আরো নাম আছে, এটাকে টিসিএ সাইকেল বলা হয়, ট্রাই কার্বোক্সিলিক অ্যাসিড সাইকেল, কারণ সাইট্রিক অ্যাসিডে কার্বোক্সিলিক মূলক থাকে 3টা। ক্রেবস সাইকেলকে অ্যামফিবলিক সাইকেলও বলা হয়। কোন এনজাইম সাইট্রিক অ্যাসিডকে আইসোসাইট্রিক অ্যাসিডে রূপান্তর করে? এটা একটা টেকনিক ওয়াইজ আমি মনে রাখতাম। অ্যাকোনিটেস এনজাইম। খেয়াল করো, সাইট্রিক আইসোসাইট্রিক, আইসো মানে কি? সেম, মনে রাখবা এক, তাহলে এককে রূপান্তর করতে এনজাইম লাগবে অ্যাকোনিটেস এনজাইম, অ্যাকোনিটেস এনজাইম।
আবাসিক অণু হিসেবে পরিচিত কোনটি? আবাসিক অণু মানে সে সবসময় তার জায়গায় থাকে, তার কোনো পরিবর্তন হয় না। খেয়াল করো, ক্রেবস সাইকেলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এর সাথে যুক্ত হইতে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে ক্লাসে পড়িয়েছি। এটা নানান প্রক্রিয়া শেষে ঘুরে ফিরে আবার অক্সালো অ্যাসিডই আসতো। তার মানে অক্সালো অ্যাসিড যেরকম ছিল এরকমই আসে, এই অবস্থাতেই আসে, আবার খরচ হয়ে যায় অ্যাসিটাইল কোয়ে। তাই ক্রেবস চক্রের মেইন কাঁচামাল অ্যাসিটাইল কোয়ে, কাঁচামাল যেটা খরচ হয়, আর অবস্থান অপরিবর্তিত রাখে সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় আবাসিক অণু। অবাধ শোষণে গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়? অবাধ শোষণে গ্লুকোজ ভেঙে কি তৈরি হয় বলো? অবাধ শোষণে গ্লুকোজ ভেঙে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহল। জিনিসটা হচ্ছে এরকম, এই যে গ্লুকোজ, এখান থেকে কি 2 অণু পাইরুভিক অ্যাসিড, তারপর এখান থেকে 2টা পাথেয় হতে পারে, একটা পাথেয়তে তৈরি হয় অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 অণু এটিপি, তাই না? আরেকটা থেকে তৈরি হয় শুধু ল্যাকটিক অ্যাসিড প্লাস 2 অণু এটিপি। এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না। সবাত শ্বসনে গ্লুকোজ শ্বসনিক হার কত? সবাত শ্বসনে গ্লুকোজ শ্বসনিক হার, শ্বসনিক হার কি জিনিস আমরা দেখি। শ্বসনিক হার হচ্ছে শ্বসনের যে বিক্রিয়াটা C6H12O6 অক্সিজেনের দ্বারা জারিত হয়, তাই না? তৈরি করে তোমার এটিপি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, মাঝখানে তো তোমার অন্যান্য সাবস্টেন্স আছেই। তাহলে উৎপাদক হচ্ছে, একটা উপজাত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন। এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন যে রেশিও, এটাকে বলা হয় শ্বসনিক হার। আর গ্লুকোজের ক্ষেত্রে মনে রাখবা, গ্লুকোজ যেহেতু প্রাইমারি ম্যাটেরিয়াল শ্বসনের, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে অর্থাৎ গ্লুকোজের ক্ষেত্রে শ্বসনিক হার 1, অর্থাৎ যত অণু গ্লুকোজ পুরাবা, এই পুরানোর জন্য তোমার যত অণু অক্সিজেন দরকার ঠিক তত অণু কার্বন ডাইঅক্সাইড তুমি পাবা। এটা 6 হয়, 6 এবং 6, সো 6/6 আলটিমেটলি 1। গ্লুকোজের ক্ষেত্রে শ্বসনিক হার হচ্ছে 1। 4 হয় তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে, 0.71, 1.33। 0.71 হয় ওলিক অ্যাসিডের ক্ষেত্রে, ওলিক অ্যাসিড, আর 1.33 হয় ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে। সো এটা ছিল এই চ্যাপ্টারের যে প্র্যাকটিসগুলো করাইতে চেয়েছিলাম ক্লাসে, কিন্তু অন্যান্য প্র্যাকটিস করানো বেসিক থেকে অ্যাডভান্স পড়ানোর জন্য সময় সংকলন হয় নাই এই অবজেক্টিভগুলোর ব্যাখ্যা। তো তোমরা ব্যাখ্যাগুলো দেখে নেবে এবং যদি পারো আমার থেকেও বেশি ব্যাখ্যা করে পড়বে ইনশাল্লাহ, তাহলে দেখবো একটা অবজেক্টিভ সলভ করার মাধ্যমে অনেক কিছুই পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো নেক্সট রেকর্ডিং নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।